হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য ময়ূরাক্ষী উপন্যাসের চতুর্থ পর্ব নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক। রিঙ্কির সঙ্গে কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, থাকা গেল না। ফুফা ডেকে পাঠালেন। ফুফার ঘর অন্ধকার, 0 পাওয়ারের একটা বাতি জ্বলছে। লক্ষণ সুবিধার না। ফুফার মাঝে মধ্যে মদ্যপানের অভ্যাস আছে। এই কাজটা বেশিরভাগ সময় বাইরেই সারেন, বাসায় ফুফুর জন্যে তেমন সুযোগ পান না। ফুফুর শাসন বেশ কঠিন। হঠাৎ হঠাৎ কোনো বিশেষ উপলক্ষ বাসায় মদ্যপানের অনুমতি পান। আজ পেয়েছেন বলে মনে হয়। মদ্যপান করছে এরকম মানুষের সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলতে হয়, কারণ তাদের মুড, মদের পরিমাণ এবং কতক্ষণ ধরে মদ্যপান করা হচ্ছে তার উপর নির্ভর করে। ফুপার তরল অবস্থায় তার সঙ্গে আমার কথাবার্তা বিশেষ হয়নি, কাজেই তরল অবস্থায় তার মেজাজ মর্জি কেমন থাকে তাও জানি না। ফুপা আসবো? হিমু, এসো, দরজা ভিড়িয়ে দাও। তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। বসো, সামনের চেয়ারটায় বসো। আমি বসলাম। তিনি গ্লাস দেখিয়ে বললেন, আশা করি এইসব ব্যাপারে তোমার কোনো প্রিজুডিস নেই। জি না। তারপর বলো, কেমন আছো? ভালো? জি। রিনকির বিয়ে ঠিক হয়ে গেল, শুনেছ বোধ হয়? জি। ছেলে ভালো, তবে খুবই খাটো। আমাদের সঙ্গে এই রকম একটা ছেলে পড়তো, তার নাম ছিল স্ক্রু। এই ছেলেরও নিশ্চয় এই ধরনের কোনো নামটাম আছে। বেটে ছেলের নাম সাধারণত স্ক্রু হয় কিংবা বল্টু হয়। আমি চুপ করে রইলাম। ফুপাকে নেশায় ধরেছে বলে মনে হচ্ছে। না ধরলে নিজের জামাই সম্পর্কে এ ধরনের কথা বলতে পারতেন না। আপনার ছেলে পছন্দ হয়নি? আরে পছন্দ হবে কি, মার্বেলের সাইজের এক ছেলে। পছন্দ হয়নি তো বিয়েতে মত দিলেন কেন? আমার মতামতের প্রশ্নই তো ওঠে না। আমি হচ্ছি এই সংসারের টাকা বানানোর মেশিন, এর বেশি কিছু না। আমি কি বলছি না বলছি তা কেউ জানতে চায় না। তারপরেও বলতাম, কিন্তু দেখি মেয়ে এবং মেয়ের মা দুজনেই খুশিতে বাকবাকুম। তার গ্লাস খালি হয়ে গিয়েছিল। তিনি আরও খানিকটা ঢাললেন। আমি তাকিয়ে যাচ্ছি দেখে বললেন, এটা পঞ্চম পেগ। আমার লিমিট হচ্ছে 7। 7-এর পর লজিক এলোমেলো হয়ে যায়। 7-এর আগে কিছুই হয় না। আমি বললাম, ফুপা 1 মিনিট, আমি টেলিফোনটা রিনকির ঘরে দিয়ে আসি। ও কোথায় যেন টেলিফোন করবে। ফুপা মুখ বিকৃত করে বললেন, কোথায় করবে বুঝতে পারছো না? ওই মার্বেলের কাছে করবে। টেলিফোন করে করে অস্থির করে তুলল। আমি রিনকিকে টেলিফোন দিয়ে এসে বললাম, আপনি কি জানি জরুরি কথা বলবেন? ও হ্যাঁ, জরুরি কথা, বাদল সম্পর্কে। জি বলুন। ও তোমাকে কেমন অনুকরণ করে সেটা লক্ষ্য করেছ? তুমি তোমার মুখে দাড়িগোঁফ চাষ করছো, করো, সেও তোমার পথ ধরেছে। আজ তুমি হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছ। আমি 1000 টাকা বাজি রেখে বলতে পারি, কাল দুপুরের মধ্যে সে হলুদ পাঞ্জাবি কিনবে। আমি কি ভুল বললাম? না, ভুল বলেননি। তুমি যদি আজ মাথা কামাও, আমি শিওর বেটা কাল মাথা কামিয়ে ফেলবে। এরকম প্রভাব তুমি কি করে ফেললে এটা তুমি আমাকে বলো। ইউ বেটার এক্সপ্লেইন ইট। আমার জানা নেই ফুপা, ভুলটা আমার। ম্যাট্রিক পাশ করে তুমি যখন এলে, আমি ভালো মনে বললাম, আচ্ছা থাকুক, মা বাপ নেই, ছেলে একটা আশ্রয় পাক। তুমি যে এই সর্বনাশ করবে তা তো বুঝিনি। বুঝতে পারলে তখনই ঘাড় ধরে বের করে দিতাম। আমি জেনে শুনে কিছু করিনি। তাও ঠিক, জেনে শুনে তুমি কিছু করনি। আই ডু এগ্রি। তোমার লাইফস্টাইল তাকে আকর্ষণ করেছে। তুমি ভ্যাগাবন্ড না, অথচ তুমি ভাব করো যে তুমি ভ্যাগাবন্ড। জ্যোৎস্না দেখানোর জন্য চন্দ্রায় এক জঙ্গলের মধ্যে বাদলকে নিয়ে গেলে, সারা রাত ফেরার নাম নেই। জ্যোৎস্না এমন কী জিনিস জঙ্গলে বসে দেখতে হবে বলো তুমি? তোমার মুখ থেকেই শুনতে চাই। শহরের আলোয় জ্যোৎস্না ঠিক বোঝা যায় না। মানলাম তোমার কথা, ভালো কথা, চন্দ্রায় গিয়ে জ্যোৎস্না দেখো, তাই বলে সারা রাত বসে থাকতে হবে? রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্যোৎস্না কীভাবে বদলে যায় সেটাও একটা দেখার মতো ব্যাপার। শেষ রাতে পরিবেশ ভৌতিক হয়ে যায়, তাই নাকি? জি। তাছাড়া জঙ্গলের একটা আলাদা এফেক্ট আছে। শেষ রাতের দিকে গাছগুলি জীবন্ত হয়ে ওঠে। তোমার কথা বুঝলাম না।
গাছগুলো জীবন্ত হয় মানে? গাছ তো সবসময়ই জীবন্ত। জি না, ওরা জীবন্ত তবে সুপ্ত, খানিকটা জেগে ওঠে পূর্ণিমা রাতে, তাও মধ্যরাতের পর থেকে। জঙ্গলে না গেলে ব্যাপারটা বোঝা যাবে না। আপনি একবার চলুন না, নিজের চোখে দেখবেন। 3 দিনের পরেই পূর্ণিমা। দিন 3 পরেই পূর্ণিমা? জি। এইসব হিসাব নিকাশ তোমার কাছে সবসময় থাকে। জি, একবার গেলে হয়। বলেই ফুপা গম্ভীর হয়ে গেলেন। চোখ বন্ধ করে খানিকক্ষণ ঝিম ধরে বসে রইলেন। তারপর বললেন, তুমি আমাকে পর্যন্ত কনভিন্সড করে ফেলছিলে। মনে হচ্ছিল তোমার সঙ্গে যাওয়া যেতে পারে। অবশ্যই এটা সম্ভব হয়েছে নেশার ঘরে থাকার জন্য। তা ঠিক। কিছু মানুষ ধরেই নিয়েছে তারা যা ভাবছে তাই ঠিক। তাদের জগৎটাই একমাত্র সত্যি জগৎ। এরা রহস্য খুঁজবে না, এরা স্বপ্ন দেখবে না। চুপ করো তো। আমি চুপ করলাম। ফুপা রাগী গলায় বললেন, তুমি ভ্যাগাবন্ডের মতো ঘুরবে আর ভাববে বিরাট কাজ করে ফেলেছ। তুমি যে অসুস্থ এটা তুমি জানো? ডাক্তার হিসেবে বলছি, তুমি অসুস্থ। ইউ ফুপা, আপনি নিজেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। বেশি খাচ্ছেন। আপনি বলেছেন আপনার লিমিট 7। আমার ধারণা এখন 9 চলছে। তোমার কাছে সিগারেট আছে? আছে। দাও। তিনি সিগারেট ধরালেন। খুব খুব করে কাশলেন। ফুপাকে আমি কখনো সিগারেট খেতে দেখিনি, তবে মদ্যপানের সঙ্গে সিগারেটের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরকম শুনেছি। হিমু, জি? রাস্তায় রাস্তায় ভ্যাগাবন্ডের মতো ঘুরে তুমি যদি আনন্দ পাও, তুমি অবশ্যই তা করতে পারো। ইট ইজ ইয়োর লাইফ। কিন্তু আমার ছেলেও তাই করবে তা তো হয় না। ও কি তা করছে নাকি? এখনও শুরু করেনি, তবে করবে। 2 বছর তুমি ওর সঙ্গে ছিলে, একই ঘরে ঘুমিয়েছ। এই 2 বছরে তুমি ওর মাথাটা খেয়েছ। তুমি আর এ বাড়িতে আসবে না। জি আচ্ছা, আসবো না। এ বাড়ির ছায়া তুমি মারাবে না। ঠিক আছে। এই বাড়ির ত্রিসীমানায় যদি তোমাকে দেখি, তাহলে পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে ফেলব। আপনার নেশা হয়ে গেছে ফুফা। পিটিয়ে ছাল তোলা যায় না। আপনার লজিক এলোমেলো হয়ে যাচ্ছে। ফুফার সিগারেট নিভে গেছে। সিগারেটে অনভ্যস্ত লোকজন সিগারেটে আগুন বেশিক্ষণ ধরিয়ে রাখতে পারে না। আমি আবার তার সিগারেট ধরিয়ে দিলাম। ফুফা বললেন, তোমাকে আমি একটা প্রপোজাল দিতে চাই। অ্যাকসেপ্ট করবে কি করবে না ভেবে দেখো। কি প্রপোজাল? তোমাকে একটি চাকরি জোগাড় করে দিতে চাই। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার হাতে একটা চাকরি আছে। আহামরি কিছু না, তবে তোমার চলে যাবে। বেতন কত? ঠিক জানি না। 3,000-এর কম হবে না, বেশিও হতে পারে। তেমন সুবিধার চাকরি বলে তো মনে হচ্ছে না। ভিক্ষা করে জীবনযাপন করার চেয়ে কি ভালো না? না, ভিক্ষা করে বেঁচে থাকার আলাদা আনন্দ আছে। প্রাচীন ভারতের সাধু সন্ন্যাসীদের সবাই ভিক্ষা করতেন। বাউল সম্প্রদায়ের সাধনার একটা বড় অঙ্গ হচ্ছে ভিক্ষাবৃত্তি। এরা অবশ্যই ভিক্ষা বলে না, এরা বলে মাধুকরী। আমার কাছে লেকচার ঝাড়বে না। ফুফা, আমি কি তাহলে উঠব? যাও, ওঠো। শুধু একটা জিনিস বলো, যে ধরনের জীবন তুমি যাপন করছো তাতে আনন্দটা কি? যা ইচ্ছে করতে পারার একটা আনন্দ আছে না? যা ইচ্ছে তুমি কি তাই করতে পারবে? অবশ্যই পারবো। বলুন কি করতে হবে? খুন করতে পারবে? কেন পারবো না? খুন করা আসলে খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার? অবশ্যই সহজ ব্যাপার। যে কেউ করতে পারে। রোজ কতগুলি খুন হচ্ছে দেখছেন না? খবরের কাগজ খুললেই দেখবেন। আমার তো রোজই একটা দুটা মানুষকে খুন করতে ইচ্ছা করে। হিমু, ইউ আর সিক ম্যান। ইউ আর এ সিক ম্যান। আর খাবেন না ফুপা, আপনি মাতাল হয়ে যাচ্ছেন। কি করে বুঝলে মাতাল হয়ে গেছি? কি করে বুঝলে? মাতালরা প্রতিটা বাক্য দুবার করে বলে। আপনিও তাই বলছেন। আপনি বাথরুমে গিয়ে বমির চেষ্টা করুন, বমি করলে ভালো লাগবে। বলেই আমি চেয়ার ছেড়ে সরে গেলাম। বমির কথা মনে করিয়ে দিয়েছি, কাজেই ফুপা এখন হড়হড় করে বমি করবেন। হলেও তাই, তিনি চারিদিক ভাসিয়ে দিলেন। ওয়াক ওয়াক শব্দে ফুপু ছুটে এলেন। তিনি তার সাজানো ঘরের অবস্থা দেখে স্তম্ভিত। ফুপাকে দেখে মনে হচ্ছে তার নাড়িভুড়ি উল্টে আসছে। হঠাৎ হয়তো দেখব বমির সঙ্গে তার পাকস্থলী বের হয়ে আসছে। এই দৃশ্য খুব সুখকর হবে না। আমি বারান্দায় চলে এলাম। রিনকি ছুটে এসেছে, বাদলও এসেছে। ফুফা চেঁচি করে বলছেন, সুরমা আমি মরে যাচ্ছি। ও সুরমা, আমি মরে যাচ্ছি। বমি করতে করতে মাতাল মারা যায় বলে আমার জানা নেই। কাজেই আমি রাস্তায় নেমে এলাম। সিগারেট কেনা দরকার। আকাশে মেঘের আনাগোনা। বৃষ্টি হবে কি না জানে, কে জানে।
ভালো হলেই ভালো হয়। এই বৎসর এখনো বৃষ্টিতে ভেজা হয়নি। নবধারা জলে স্নান বাকি আছে। সিগারেটের সঙ্গে জর্দা দেয়া দুটো পান কিনলাম। জর্দার নাম সবই পুংলিঙ্গে। দাদা জর্দা, বাবা জর্দা, মা জর্দা, খালা জর্দা এখনও বাজারে আসেনি, যদিও মহিলারাই জর্দা বেশি খান। কোনো একটা জর্দা কোম্পানিকে এই আইডিয়াটা দিয়ে দেখলে হয়। প্রথমবার ঢোকার সময় ফুপুকে যত গম্ভীর দেখলাম, দ্বিতীয়বারে তার চেয়েও বেশি গম্ভীর মনে হলো। ফুপু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, কাজের মেয়ে বালতি আর ঝাঁটা হাতে যাচ্ছে, কাজের ছেলেটির হাতে ফিনাইল। ফুপুর কিছুটা সূচিবায়ু মতো আছে, সারা রাতই বোধ হয় ধোয়াধুয়ি চলবে। ফুপু বললেন, তুই তাহলে আছিস? আমি ভাবলাম চলে গিয়েছিস। পান কিনতে গিয়েছিলাম। ফুপার অবস্থা কি? অবস্থা কি জিজ্ঞেস করছিস? লজ্জা করে না? তোর সামনে গিলল, তুই একবার না করতে পারলি না? চাকর বাকর আছে, কি লজ্জার কথা। তুই কি আজ এখানে থাকবি? হ্যাঁ। এখানে থাকার তোর দরকারটা কি? এত রাতে যাব কোথায়? ফুপু শোবার ঘরের দিকে রওনা হলেন। টেলিফোনে ক্রমাগত রিং হচ্ছে। এগিয়ে গেলাম টেলিফোনের দিকে। রিনকির ঘর পর্যন্ত টেলিফোন নেওয়া যায়নি, এত তার লম্বা নয়। টেলিফোন বারান্দায় রাখা। আমি রিসিভার তুলতেই ওপাশ থেকে উদ্বিগ্ন গলা পাওয়া গেল। এটা কি রিনকিদের বাসা? হ্যাঁ। দয়া করে ওকে একটু দেখে দেবেন। আপনি কে আমি জানতে পারি? এ বাড়ির নিয়মকানুন খুব কড়া। অপরিচিত লোক যদি রিনকিকে ডাকে তাহলে রিনকিকে বলা যাবে না। আমি এজাজ। আপনি কি মেরিন ইঞ্জিনিয়ার? জি। আমাকে আপনি চিনবেন না। আমার নাম, আপনি তো, আপনি কে তা আমি বুঝতে পেরেছি। আপনি হচ্ছেন হিমু ভাই। আমি সত্যি সত্যি চমৎকৃত হলাম। এর মধ্যে রিনকি আমার গল্প করে ফেলেছে। এমনভাবে করেছে যে ভদ্রলোক চট করে আমার কয়েকটা বাক্যতেই আমাকে চিনে ফেললেন। ভদ্রলোকের বুদ্ধি তো ভালোই। এমন বুদ্ধিমান একজন মানুষ রিনকির মতো গাধা টাইপের একটা মেয়ের সঙ্গে জীবন কি করে টেনে নেবে কে জানে। হ্যালো। হ্যালো। লাইন কি কেটে গেল? না, কাটিনি। আপনি কি হিমু ভাই? হ্যাঁ। রিনকি বলছে আপনার নাকি অলৌকিক সব ক্ষমতা আছে। কীরকম ক্ষমতা? প্রফেটিক ক্ষমতা। আপনি নাকি ভবিষ্যতের কথা বলতে পারেন। আপনি যা বলেন তাই নাকি হয়। আমি চুপ করে রইলাম। এই জাতীয় প্রসঙ্গ এলে চুপ করে থাকাই নিরাপদ। হ্যাঁ না কিছু বললেই তর্কের মুখোমুখি হতে হয়। তর্ক করতে আমার ভালো লাগে না। হ্যালো হ্যালো। লাইনটা ডিস্টার্ব করছে। হ্যালো হিমু ভাই, বলুন। আপনি কি দয়া করে একটু রিনকিকে, ওকে তো দেয়া যাবে না। ও আশেপাশে নেই, বাবার সেবা করছে, উনি অসুস্থ। অসুস্থ? কি বলছেন? সিরিয়াস কিছু? সিরিয়াস বলা যেতে পারে। বলেন কি, আমি কি আসবো? আমি কয়েক মুহূর্ত দ্রুত চিন্তা করে বললাম, আসতে অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কি, আমার গাড়ি আছে। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হতে পারে। হোক, বিপদের সময় উপস্থিত না থাকলে কি করে হয়? তা তো বটেই। আপনি এক্ষুনি রওনা না হয়ে ঘণ্টাখানেক পরে আসুন। কেন বলুন তো? এমনি বললাম। ঠিক আছে ঠিক আছে, আপনার কথা অগ্রাহ্য করব না। যেসব কথা আমি শুনেছি, মাই গড, আপনি দয়া করে আমার সম্পর্কেও কিছু বলবেন। মাই আর্নেস্ট রিকোয়েস্ট। আচ্ছা বলবো। হিমু ভাই, তাহলে রাখি। আর আমি যে আসছি এটা রিনকিকে বলবেন না, একটা সারপ্রাইজ হবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। নেক্সট পর্ব আপনাদের জন্য কাল নিয়ে আসব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।